যদি ইপিএস গ্রোথ তাদের 20-25% মধ্যে থাকে এবং ক্যাশ ফ্লোতে তারা যদি একটু ডেভেলপ করতে পারে, তাহলে আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে এর দাম 900 টাকা বা 900 টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আমি একটা ধারণা করছি। প্রিয় দর্শক, শেয়ার বাজার 8-10টি ব্যবসার মতোই একটি ব্যবসা। এখানে যেমন লাভ হয় তেমনি লসের সম্ভাবনাও আছে। এখানে 100% নিশ্চয়তা বলে কোনো কথা নেই। আমি বরাবরই স্টক অ্যানালাইসিস করতে কমফোর্ট ফিল করি না, কারণ এটা একটি রিস্কি এবং অনেকটা আনসার্টিন। তবুও আপনাদের অনুরোধে আজ আমি রেনেটা পিএলসি এর শেয়ারের আংশিক ফান্ডামেন্টাল এবং ফিউচারিস্টিক অ্যানালাইসিস করব, কারণ আমি বিশ্বাস করি একটি বিজনেস মডেলের ভবিষ্যতের সম্ভাবনাটাই হলো মূল কথা। যদি কোনো বিজনেসের ভবিষ্যতের সম্ভাবনাময় হয়, তাহলে সেটির বর্তমানে কিছুটা সমস্যা থাকলেও ভবিষ্যতে সেটা ওভারকাম করা সম্ভব। আর বর্তমানে ফান্ডামেন্টাল যতই স্ট্রং হোক না কেন, যদি বিজনেসের ভবিষ্যতে চ্যালেঞ্জিং মনে হয়, তাহলে সেটা একটা সমস্যা বলেই আমি মনে করি। প্রিয় দর্শক, আমি প্রথমে কোম্পানিটির বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশনের কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। সমস্যা থাকলে তার কারণ উদ্ঘাটনের চেষ্টা করব। দ্বিতীয় অংশে শেয়ারটির বর্তমান সমস্যার ভবিষ্যতের সমাধান প্রক্রিয়া আছে কিনা, থাকলে তা কতটা এফেক্টিভ হতে পারে, এবং রেনেটার বিজনেস মডেলের একটি ফিউচারিস্টিক অ্যানালাইসিস করার চেষ্টা করব। আবারও বলছি, আমার এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, আমি কোনো স্টক রিকমেন্ড করছি না। শেয়ার বাজারে বিনিয়োগের সকল রেসপন্সিবিলিটি একান্ত আপনার, কারণ শেয়ার বাজার অলওয়েজ ঝুঁকিপূর্ণ। সুতরাং অবশ্যই বুঝে শুনে সতর্ক হয়ে বিনিয়োগ করবেন। চলুন শুরু করি। রেনেটা লিমিটেড বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর একটি। এটি 1972 সালে ফাইজারের সাবেক সাবসিডিয়ারি হিসেবে এর ব্যবসা শুরু করে। বর্তমান মার্কেট ক্যাপ 56.14 বিলিয়ন টাকা। এটি স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় 1979 সালে। আমরা যদি প্রথমেই এই রেনেটা লিমিটেডের রেভিনিউ গ্রোথের দিকে তাকাই, তাহলে 2020 সালের রেভিনিউ ছিল 24.67 বিলিয়ন টাকা, যেটা 2024 সালে এসে দাঁড়ায় 37.71 বিলিয়ন টাকা, এবং 2025 সালের টিটিএম এটি 41.39 বিলিয়ন টাকা। আমরা রেভিনিউ গ্রোথ যদি দেখি, তাহলে 13.5% ইয়ার টু ইয়ার আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। এটি আয় বাড়ছে, এটি বোঝাচ্ছে যে কোম্পানিটির আয় বাড়ছে, যা মূল ব্যবসার স্থিতিশীলতা বোঝায়। আমরা যদি একটু নেট প্রফিট বা ইপিএস এর দিকে তাকাই, তাহলে নেট ইনকাম এটির দাঁড়ায় 2.81 বিলিয়ন টাকা। ইপিএস যদি আমরা দেখি, তাহলে এটি 24.53 24.53 টাকা। আমরা 2024 সালের যদি ইপিএস দেখি, তাহলে সেটি হলো 31.53 টাকা, এবং পি রেশিও 19.96 টাকা। আর ফরওয়ার্ড পি অর্থাৎ 2025 সালে যে পিটি ধারণা করা হচ্ছে, সেটি হচ্ছে 22.45 টাকা। অর্থাৎ এখানে স্পষ্ট আমরা ইঙ্গিত পাচ্ছি পি রেশিও কমতে পারে কোম্পানিটির। আমরা যদি মার্জিনের দিকে তাকাই, তাহলে গ্রোস মার্জিন দেখতে পাবো 41.37%, অপারেটিং মার্জিন 11.8%, প্রফিট মার্জিন 6.80%, ইবিআই টিডিএ মার্জিন 15.8%। পূর্বে এই মার্জিনগুলো 20% প্লাস ছিল, এখন কিছুটা কমে এসেছে। আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লোর দিকে তাকাই, 2025 সালে 988 মিলিয়ন টাকা। বিগত 4 বছরে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো একটি লিকুইডিটি সমস্যা নির্দেশ করে এবং উচ্চ ক্যাপেক্সে বোঝায়। নিরবচ্ছিন্ন ফ্রি ক্যাশ ফ্লো ঘাটতি প্রতি বছরের নেগেটিভ। ফার্মা সেক্টরে আসলে এটা টেকসই না, মানে এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোম্পানি আয় করলেও তার হাতে নগদ টাকা থাকছে না, বিভিন্ন কারণে এই নগদ টাকাটি খরচ হয়ে যাচ্ছে, যেটি কিন্তু আসলেই একটি সমস্যা। এবার যদি আমরা অপারেটিং মার্জিনটি দেখি, 2021-এ যেখানে 20.2% ছিল, এবার কিন্তু সেটি এসে দাঁড়িয়েছে 11.8%-এ। অর্থাৎ স্পষ্ট আমরা বুঝতে পারছি কোম্পানির লাভের পরিমাণ কমছে, কারণ হয়তোবা খরচ বেড়েছে বা প্রতিযোগিতা বেড়েছে। আর ইপিএস কমছে। 2022 সালে ইপিএস ছিল 44.56 টাকা, যেটা 2024 সালে এসে দাঁড়িয়েছে 31.53 টাকা, এবং আগামী বছরের যে ফরওয়ার্ড ইপিএস আছে সেটিও কমবে বলে আমরা ধারণা করতে পারি। কোম্পানির আরেকটি সমস্যা হলো হাই লোন এক্সপোজার, অর্থাৎ এটা শর্ট টার্ম লোন আছে 11.6 বিলিয়ন টাকা এবং লং টার্ম লোন আছে 6.42 বিলিয়ন টাকা। আমরা একত্রে যদি লোনটা হিসাব করি, তাহলে প্রায় 17.5 বিলিয়ন টাকা লোন আছে, যেটি আসলেই খুব বড়
বড় একটা লোন, আর এটার ক্যাশ ফ্লো এবং ফ্রি ক্যাশ ফ্লোতেও আমরা সমস্যা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রেনেটা পিএলসি এর বর্তমান ফান্ডামেন্টাল অবস্থানের চুম্বক অংশটুকু দেখলাম। এবার আমরা এর ফিউচারিস্টিক একটি অ্যানালাইসিস দেখব। রেনেটা এর বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, অর্থাৎ এর ডিক্লাইনিং ফেজের পিছনে একটি গল্প আছে। আমরা যদি ফিউচার মূল্যায়নের পূর্বে এর পিছনের গল্পটি জানতে পারি তাহলে সিদ্ধান্ত দিতে অনেকটাই সহজ হবে। 2019 সালে যখন করোনা শুরু হয় বা করোনা শুরু হবে এমন একটা সময় কোম্পানিটি 1000 কোটি টাকার একটি এক্সপানশন প্ল্যান হাতে নিয়েছিল। পরবর্তীতে করোনা শুরু হয় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় এবং ডলার রেট বেড়ে যায়। এই বিভিন্ন এক্সটার্নাল কারণে কোম্পানিটির এই এক্সপানশন প্ল্যানটি কিন্তু ডিলে হয়ে যায়। তারা যে বিভিন্ন যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে চাচ্ছিল এক্সপানশনের জন্য, সেগুলো প্রায় 1.5 বছরের মতো ডিলে হয়ে গিয়েছিল। এবং এই বিভিন্ন এক্সটার্নাল কারণে যে 1000 কোটি টাকার এই যে তাদের যে প্রজেক্টটি হাতে নিয়েছিল, এটির খরচ বেড়ে গিয়ে দাঁড়ায় 1400 কোটি টাকা। এই যে ফলে কোম্পানিটির গ্রোথ কিন্তু স্লো হয়ে পড়ে, কারণ 1000 কোটি টাকায় যখন খরচ 1400 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়, এই বাড়তি 400 কোটি টাকার একটা চাপ তৈরি হয়। এবং পাশাপাশি পূর্বে নেওয়া যে লোন আছে তার যে ইন্টারেস্ট পে করার একটা বিষয়, আর এটা আগে থেকেই থাকা হাই লোনের চাপকে আরও বাড়িয়ে দিয়েছিল। তবে রেনেটা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে রিসপেরিডন নামের ওষুধ পাঠিয়েছে। এটি তার ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধির ব্যবসা সম্প্রসারণের একটি ক্লিয়ার ইঙ্গিত। এছাড়াও রেনেটার ক্যাবারগোলিন নামের ওষুধটি ইউরোপীয় ইউনিয়নের বাজারজাত করার অনুমোদন পেয়েছে, যা সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার এবং অটিজম সম্পর্কিত বিরক্তিকর চিকিৎসার জন্য অপরিহার্য। এটিও তার বিজনেসের ডাইভার্সিফিকেশনের একটি ক্লিয়ার ইঙ্গিত, যে ভবিষ্যতে তার যে রপ্তানি সেক্টর, সে রপ্তানি সেক্টর আরও স্ট্রং বা শক্তিশালী হবে। তাছাড়াও রেনেটা তার গবেষণা ব্যয় 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 165 কোটি টাকা করেছে। এই বৃদ্ধি প্রায় 65%। কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর সাইদ কবির বলেছেন, আমরা গবেষণা ও মান উন্নয়নের অধিকতর বিনিয়োগ করেছি, যার ফল খুব দ্রুতই দেখা যাবে। দেখুন, গবেষণায় ক্রমবর্ধমান বিনিয়োগ যে কোনো বিজনেসের একটি প্রাণ, কারণ এটা ওই বিজনেসের ভবিষ্যৎকে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তোলে। এবং গবেষণায় যে কোম্পানি যত বেশি টাকা ইনভেস্ট করে, সেই কোম্পানি কিন্তু ভবিষ্যতে তার ভালো করার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। তো সুতরাং এই যে গবেষণার পিছনে রেনেটা একটি ভালো পরিমাণ টাকা ব্যয় করছে, এটি একটি পজিটিভ সিগন্যাল। 2022 সালে রেনেটা 5.11 বিলিয়ন টাকা প্রফিট করেছে, তবে 2023 সালে সেটি কমে এসে দাঁড়ায় 2.34 বিলিয়ন টাকা। কিন্তু 2024 সালে আবার এটা খানিকটা রিকভার করে এবং অনেকটাই পুনরুদ্ধার করে প্রায় 3.62 বিলিয়ন টাকা প্রফিট করে, যা প্রফিটের বৃদ্ধি এবং বিজনেসের রিকভারিকে নির্দেশ করে, এবং এটা ভালো লক্ষণ বলেই আমি মনে করি। রেনেটা তার শর্ট টার্মের উচ্চ সুদের ঋণকে লং টার্মের কম সুদের ঋণে দিয়ে মোকাবেলা করার চেষ্টা করছে, অর্থাৎ তার যে হাই লোন আছে এটিকে শর্ট টার্মের কম ইন্টারেস্টের লোন দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছে। এছাড়াও প্রিফারেন্স শেয়ার ও বিদেশি বিনিয়োগ দিয়েও তারা ঋণের বোঝা কমাবার চেষ্টা করছে। সম্প্রতি রেনেটায় বিদেশি বিনিয়োগ কিছুটা বেড়েছে। কোম্পানির এসব ইনিশিয়েটিভ এটাই নির্দেশ করে যে কোম্পানিটি হাই লোন সম্পর্কে ভালো করেই সচেতন আছে এবং এটা মোকাবেলায় তারা তৎপর আছে। তাছাড়া রেনেটা ভেটেরিনারি মেডিসিনে 30 বছর ধরে মার্কেট লিডার। এটি তাদের একটি স্ট্রং কিন্তু সাইট, যে এটি তাদের একটি অন্যতম শক্তির উৎস। এছাড়াও রেনেটা ইউকে, আয়ারল্যান্ড, ডেনমার্ক, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ 50টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি করে থাকে। এটা তাদের শক্তিশালী এক্সপোর্ট অ্যাডভান্টেজ, যা তাদের আরেকটি অন্যতম প্রধান শক্তির জায়গা। প্রিয় দর্শক, আমাদের রেনেটার আর একটা শক্তির জায়গা দেখি, সেটি হলো তার স্ট্রং ব্র্যান্ড কোয়ালিটি। অর্থাৎ রেনেটাতে ভেট এবং পিপিএফ বা হরমোনাল ড্রাগস বলেন বা নিউট্রিশনাল ড্রাগ বলেন, এসবে বাংলাদেশে খুবই জনপ্রিয়। তাছাড়া দেশের বাজারে যে সার্জেল এবং ম্যাক্স প্রো এরকম কিছু ঔষধ রয়েছে, যেগুলো কিন্তু সত্যি যার ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং খুবই জনপ্রিয়। এই জায়গাটি কিন্তু তাদের শক্তির একটা অন্যতম জায়গা। হঠাৎ করে এই জায়গাটি কেউ এসে দখল করবে এরকম মনে হয় না। যে শক্তিটি তাদেরকে হয়তো বা প্রবলেমে থাকলেও তাদেরকে টেনে তুলতে পারে বলেই আমি মনে করি। যাই হোক, এছাড়া রুরাল বা গ্রাম্য অঞ্চলে কিন্তু তাদের খুব চমৎকার একটি জনপ্রিয়তা এবং স্ট্রং নেটওয়ার্ক রয়েছে। এবার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে ফরেন যারা হোল্ডিং আছে এটি 20% মতো, এবং এবছর কিন্তু ফরেন তাদের যে ইনভেস্টমেন্ট কিছুটা বেড়েছে। এটি কিন্তু
কিন্তু খুবই পজিটিভ একটি সাইন। এবং তাছাড়াও ইনস্টিটিউশনাল হোল্ডিং যেটা সেটা 22%। সুতরাং দেখা যাচ্ছে ইনস্টিটিউশনাল এবং ফরেন হোল্ডিং মিলে তাদের 42%-এর মতো হোল্ডিংস আছে। এটা বিজনেসের উপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থাকে নির্দেশ করে, যা খুবই পজিটিভ একটি সিগন্যাল বলে আমার কাছে মনে হয়। দেখুন, যখন কোনো বিজনেসের উপর ফরেন এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আস্থা রাখে তখন কিন্তু সেটি একটি পজিটিভ ইঙ্গিত বলেই বিশেষজ্ঞরা মনে করে থাকে। আমরা যদি দেখি যে ডিভিডেন্ড হিস্ট্রিটা যদি দেখি 2024 সালে 92%, অর্থাৎ প্রতি শেয়ার প্রতি 9.2 পয়সা করে তারা ডিভিডেন্ড দিয়েছে এবং বিগত 10 বছর ধরে কিন্তু তারা ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসছে। ডিভিডেন্ড হিস্ট্রিটা কিন্তু তাদের ধারাবাহিক। এছাড়া প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, অর্থাৎ হিউম্যান, ভেট, এই অ্যানিম্যাল, এটা কিন্তু আসলে খুবই একটি স্ট্রং জায়গা, যেটা অনেক কোম্পানিরই হয়তো বা নেই। এবং ভেট সেক্টরে তো দীর্ঘ 30 বছর যাবৎ তারা মার্কেট লিডার অবস্থানে আছে, যা তাদের বাজার ঝুঁকি কমাতে অনেকটা সাহায্য করবে বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, আমি যদি রেনেটার আমরা যদি একটু অ্যানালাইসিসটা আবার একটু আমরা রিভাইভ করি, তাহলে দেখতে পাবো যে রেনেটার মূল সমস্যাটি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটি হচ্ছে তাদের হাই লোন। এই হাই লোনের চাপ, এই হাই লোনের চাপের কারণে তাদের বিজনেস কিছুটা স্লো দেখাচ্ছে। বিভিন্ন যে টার্মসগুলো আছে ফিনান্সিয়াল বা ফান্ডামেন্টাল টার্মসগুলো, সেগুলো কোথাও কোথাও স্লো দেখাচ্ছে, কোথাও কোথাও নেগেটিভ দেখাচ্ছে, ফ্রি ক্যাশ ফ্লোর ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। তবে এই কোম্পানিটি যেহেতু অনেক দীর্ঘদিনের একটি কোম্পানি এবং তাদের যেসব ইনিশিয়েটিভস আছে, পরিকল্পনা আছে, সেগুলো যদি বাস্তবায়িত হয় বা তাদের এক্সপোর্টটা কিন্তু খুবই শক্তিশালীভাবে বৃদ্ধি পাচ্ছে বলেই আমরা মনে করি। সুতরাং হয়তোবা আমার মনে যেটা হচ্ছে যে হয়তো রেনেটা রিকভার করে যেতে পারে এবং যাবার সম্ভাবনাটাই আমার কাছে বেশি মনে হয়, কারণ এই বিজনেস মডেলটিকে আমার কাছে ফিউচারিস্টিক হিসেবে মনে হয়। যদি ইপিএস গ্রোথ তাদের 20-25%-এর মধ্যে থাকে এবং ক্যাশ ফ্লোতে তারা যদি একটু ডেভেলপ করতে পারে, তাহলে আমার মনে হয় আগামী 5 বছরের মধ্যে এর দাম 900 টাকা বা 900 টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আমি একটা ধারণা করছি। তো প্রিয় দর্শক, আমি আপনাদের প্রোস অ্যান্ড কনস, অর্থাৎ ভালো এবং মন্দ উভয় দিকই রেনেটা লিমিটেডের আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। আমার কাজ হচ্ছে আপনাদের সামনে উপস্থাপন করা। আমি আবারও বলছি, কোনো স্টককে আমি রিকমেন্ড করছি না। স্টক, শেয়ার মার্কেট বা শেয়ার বাজার সবসময় ঝুঁকিপূর্ণ। এখানে আপনি বুঝে শুনে তারপর আপনি আপনার সিদ্ধান্তটি গ্রহণ করবেন। আমি যেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা অনেকটাই সহায়ক হবে এবং আপনারা ইঙ্গিতটা হয়তোবা ধরতে পেরেছেন। তারপরও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে লেনদেনের বা বিনিয়োগের সম্পূর্ণ দায় দায়িত্ব একান্তই আপনার। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত আশা করি কমেন্ট করে আপনারা জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে মোটিভেট করে। ভিডিওটিকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে যদি অন্য কোনো আপনারা স্টক অ্যানালাইসিস দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করবো অ্যানালাইসিসে নিয়ে আসার, যদিও আমি অ্যানালাইসিস করতে কমফোর্ট ফিল করি না, এটি আমি শুরুতেই বলেছি। যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।